প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আজকে দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত সমাধান পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারো। দেখো, আজকে আমরা 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যে অঙ্ক সেটা কি বলেছে দেখো, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। কি বলেছে না, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে 2p টাকা, 4p টাকা, p/2 টাকা, p/4 টাকা। কিভাবে করব? দেখো, এটাকে যদি আমি এভাবে লিখি, ঠিক আছে, MCQ কোয়েশ্চেন যতটা শর্ট করা যায়, তাহলে আমি এখানে লিখছি আসল P সমান x ধরে নিচ্ছি, তাই ঠিক আছে, x টাকা। সুদের হার R সমান কত না, এখানে R% দেওয়া আছে, সুদের হার সমান হচ্ছে R%। সময় t সমান দেওয়া আছে তোমার n বছর, ঠিক আছে। আর মোট সুদ I সমান কত হয়েছে, মোট সুদ I সমান কত দেওয়া আছে না, PNR/25। আমরা কি জানি সূত্রটা না, I সমান PRT/100, তাই না? বা এখানে মানগুলো বসিয়ে দাও। I এর মান কত, PNR কত আছে, এটা 25, এটা I এর মান, ঠিক আছে। সমান এখানে P মানে মূলধন কত ধরেছি, x ধরেছি, x ইন্টু R ইন্টু T মানে কত, n বছর বাই 100। এরপর যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখো কি আসছে না, x ইন্টু R ইন্টু n ইন্টু 25 ইকুয়াল টু 100 ইন্টু PNR, ঠিক আছে। বা এখানে x সমান কত হচ্ছে তাহলে, বা x ইকুয়াল টু 100 গুণিত PNR বাই এখানে আমার চলে আসবে R গুণিত n গুণিত 25, ঠিক আছে। এখানে n আর কাটলো, এখানে 4 25 সমান কত হলো না, 4p। অর্থাৎ আমার মূলধন কত হলো, 4p টাকা। অর্থাৎ এখানে আমার B এর দাগের উত্তরটা হলো, ঠিক আছে। 2-1 অঙ্কটাতে কি বলছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে দেখো ভূমির পরিধি আছে, চোঙের ভূমিটা কি হয় না, চোঙের ভূমিটা হয় তোমার একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের পরিধির অনুপাত আমরা জানি সূত্র কি হয়, 2πr। আর আয়তনের অনুপাত বের করতে হবে, অর্থাৎ চোঙের আয়তনকে πr²h। এটা কিভাবে করব দেখো, ধরো এখানে দুটো চোঙ আছে, ঠিক আছে, দুটো লম্ববৃত্তাকার চোঙ আছে। আমি ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ আমি ধরে নিলাম R2, ঠিক আছে। এটার উচ্চতা ধরলাম H1, এটার উচ্চতা ধরলাম H2। তাহলে এখানে লিখবো যে ধরিলাম চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, ঠিক আছে। আবার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক, ঠিক আছে। অর্থাৎ এই ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R1 একক, R2 একক, প্রথমটার R1, দ্বিতীয়টার R2 একক। আর এখানে উচ্চতা ধরে নিচ্ছি, প্রথম চোঙটির উচ্চতা H1 একক, দ্বিতীয় চোঙটির উচ্চতা H2 একক। এরপর আমার দেওয়া আছে উচ্চতার অনুপাত দেওয়া আছে, অতএব প্রথমে যেটা দেওয়া আছে H1 H2 H2 সমান দেওয়া আছে 1:2, ঠিক আছে। বা
H1/H2 সমান 1/2, ঠিক আছে। বা এটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে হবে সমান H2 সমান হবে 2H1। এটা আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। এরপরে দেখো তাদের পরিধির অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে প্রথম চোঙটির পরিধি কত হবে? আমি লিখতে পারি দ্বিতীয় শর্তানুযায়ী, তাহলে প্রথম শর্তানুযায়ী এটা আমার হলো H1:H2 সমান হচ্ছে 1:2, এখান থেকে H2 সমান 2H1 পেলাম। দ্বিতীয় শর্তানুযায়ী আমি লিখতে পারি তাদের পরিধির অনুপাত অর্থাৎ 2πr1 অনুপাত 2πr2 সমানই হবে তোমার 3:4, বা 2πr1/2πr2 সমান হচ্ছে 3/4, ঠিক আছে। এখানে পাই পাই কাটো, বা এখানে দেখো কত হবে না 4r1 = 3r2, তাই তো। আর যদি গুণ করি 4r1 = 3r2, বা এখানে r1 সমান কত হচ্ছে, বা r1 সমান হয়ে যাবে তোমার 3r2/4। এটা আমি 2 নম্বর দিলাম, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে না তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চোঙের আয়তনের সূত্র πr²h। তাহলে প্রথম চোঙটির আয়তন যদি v1 ধরি আর দ্বিতীয়টি যদি v2 ধরি, তাহলে v1:v2 লিখতে পারি, বা আমি যদি এরকম না করে ডাইরেক্ট লিখতে পারি অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, চোঙ দুটির আয়তনের অনুপাত কত হবে না πr1²h1 = πr2²h2, এটা হবে। এখানে দেখো πr1²h1/πr2²h2 এভাবে লিখতে পারি আমি, পাই পাই কাটলাম, সমান। এরপর দেখো প্রথমে আমার 1 নম্বর যে সমীকরণটা ছিল কি পেয়েছিলাম 1 নম্বর না H2 = 2H1, তাই না। কি পেয়েছিলাম H2 = 2H1 পেয়েছিলাম। তাহলে এখানে H2 এর জায়গায় 2H1 লিখবো আর R1 এর জায়গায় 3r2/4 লিখবো, ঠিক আছে। তাহলে H2 = কি পেয়েছিলাম 2H1। আচ্ছা R1 সমান কি পেয়েছিলাম না 3r2/4। তাহলে এখানে R1 এর জায়গায় লিখে দেবো আমি 3r2/4 তার হোল স্কয়ার, আর H1 এর জায়গায় 2H1 এর সরি কি পেয়েছিলাম আমরা না H2 = 2H1। তার মানে এটা H1 এ রেখে দিচ্ছি বাই r2² লিখে দিচ্ছি। এখানে H2 সমান পেয়েছিলাম 2H1। H1 কাটো, এখানে এটা কত হচ্ছে দেখো 3 × 9 r2² বাই 4 × 16, ঠিক আছে। আর বাই কত হচ্ছে r2² × 2 আছে, তাহলে এটা ইন্টু 1 বাই এটা লিখতে পারি r2² × 2, ঠিক আছে। যেহেতু এইটা কেটে গেছে তাহলে এখানে r2² কাটলো, সমান কত হচ্ছে 9/32 সমান হচ্ছে 9:32। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। 2 এর প্রশ্নটাতে কি বলছে দেখো না একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব AB সমান 4 সেমি ও AC সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলেছে দুটো জ্যা AB এবং AC পরস্পর লম্ব। ধরো এটা যদি বৃত্ত হয় আমার, এখানে ধরো AB AC এই দুটো হচ্ছে আমার জ্যা, এই দুটো জ্যা কি পরস্পর লম্ব। তার মানে পরস্পর লম্ব মানে কি এটা হবে তোমার 90 ডিগ্রি। এরপরে কি বলেছে যে AB সমান দেওয়া আছে 4 সেমি, AC সমান দেওয়া আছে 3 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এটা যদি আমি যোগ করি এইভাবে হবে, অ্যাকচুয়ালি এটা কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এদের যে অতিভুজটা
কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এখানে দেখো ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ, লিখে দাও। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি হবে। এরপর দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়, তাই না? তাহলে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে কি হবে, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো না, এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হবে, অর্থাৎ লম্ব এখানে কত হচ্ছে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান হয়ে যাবে তোমার বিসি স্কয়ার। এটা লম্ব হবে, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে? এবার অতিভুজটা যদি মান পেয়ে যায়, এটা হবে বৃত্তটির ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক হবে। বা এখানে দেখো এসি এর মান কত 3, তাহলে 3 স্কয়ার প্লাস এবি মানে 4, তাহলে 4 স্কয়ার সমান হচ্ছে এটা বিসি স্কয়ার হবে, বিসি স্কয়ার, ঠিক আছে? বা এটা কত হচ্ছে 3 3 9 প্লাস 4 4 16 সমান হচ্ছে বিসি স্কয়ার। বা এটা কত হচ্ছে 25 সমান হচ্ছে বিসি স্কয়ার, ঠিক আছে? বা বিসি সমান হচ্ছে √25 সমান হচ্ছে 5, অর্থাৎ বৃত্তটির ব্যাস সমান হচ্ছে 5 সেমি, ঠিক আছে? লিখব অতএব বৃত্তটির ব্যাস সমান 5 সেমি, ঠিক আছে? তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, 5/2 সমান হচ্ছে তোমার 2.5 সেমি, ঠিক আছে? এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে, 3 কোশ্চেনটা দেখো কি বলছে। কোন মূলধনের 2 বছরের সরল সুদ ওই চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। এটা যদি হয় তাহলে আমাকে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে, ঠিক আছে? কিভাবে করব দেখো, এখানে ধরে নেব, ধরিলাম বা ধরি আসল সমান পি টাকা এবং সুদের হার সমান R%। তাহলে আমি লিখবো এখানে সময় আমার এখানে আছে, সময় n সমান দেওয়া আছে 2 বছর, ঠিক আছে? অতএব লিখব অতএব 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত হবে না PR/100, এখানে অ্যাকচুয়ালি PR ইন্টু এখানে n ধরেছে মানে 2/100, ঠিক আছে? এটা যদি কাটতে পারো তাহলে 50 হলো সমান PR/50 টাকা। এটা হলো আমার 2 বছরের সরল সুদ। এরপরে চক্রবৃদ্ধি, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে না, চক্রবৃদ্ধি সুদ সমান কি হয়, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। এখানে আমার সমূল চক্রবৃদ্ধি কত আছে না, সমূল চক্রবৃদ্ধি হবে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, n মানে এখানে 2 হবে, ঠিক আছে? 2 বছর বলেছে, মাইনাস P। এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? এখানে যদি আমি পিটা কমন নিয়ে নিই তাহলে হবে তোমার 1 প্লাস R/100 তার হোল স্কয়ার, n1 হবে মাইনাস 1 এত টাকা। এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো প্রথম শর্ত অনুযায়ী কি পাচ্ছি আমরা না, প্রথম শর্ত অনুযায়ী পাবো এখানে কত আছে দেখো, প্রথম শর্ত অনুযায়ী আমার PR/50, তাই না? PR/50 সমান আছে কত, সরল সুদ কত দিয়েছিল 8,400 টাকা, তাহলে 8,400 বা PR সমান কত হবে 8,400 গুণিত 50, এটা গুণ করে দাও, বা PR সমান কত হবে, বা PR সমান এখানে পাবো আমি 5 4 20 শূন্য হাতে 2, 5 8 40 2 42, ঠিক আছে? এটা গুণ করলাম 5 4 20 শূন্য হাতে 2, 5 8 40 2 42,
তার মানে তারপরে 3টা শূন্য, 1 2 3 এতটা, সরি এটা এরকমই লিখো, এটা 1 নম্বর দিলাম, ঠিক আছে। এরপর দেখো যে দ্বিতীয় যে সমীকরণটা হবে আমার, বা দ্বিতীয় শর্তটা যেটা হবে, চক্রবৃদ্ধি সুদ আমার যেটা বেরিয়েছে এটা সমানই হবে 8652, ঠিক আছে। এখানে লিখব দ্বিতীয় শর্তানুযায়ী কি হবে না, দ্বিতীয় শর্তানুযায়ী আমরা লিখতে পারি পি ইন্টু, ঠিক আছে, 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা সমানই হবে তোমার 8652, ঠিক আছে। বা এইটা যদি আমি ক্যালকুলেশন করি কি হবে দেখো, এটা লিখতে পারি 100 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, তাই না, সমান হচ্ছে 8652। বা এইখানে দেখো, বা এখানটাতে হবে তোমার পি, ঠিক আছে, এটা দেখো 100 প্লাস আর তার হোল স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু আর, 2ab হলো প্লাস আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এটা হবে তোমার 100 স্কোয়ার বাই 100 স্কোয়ার, তাই না, সমান হচ্ছে 8652। 100 স্কোয়ার কাটলো, এখান থেকে দেখো আমি আরটা কমন নিচ্ছি, এখানে 200 আর হচ্ছে, এখানে আর স্কোয়ার হচ্ছে, তাহলে আর যদি কমন নিই বা পি আর যদি কমন নেওয়া হয় তাহলে কত হচ্ছে দেখো, এখানে 200 পড়ে থাকছে প্লাস এখানে আর পড়ে থাকছে, ঠিক আছে, তাহলে এটা পড়ে রইল বাই 100 স্কোয়ার মানে কত, একের গায়ে 4টা শূন্য, 10,000, ঠিক আছে, সমানই হচ্ছে তোমার 8652। বা দেখো আমি 1 নম্বরে থেকে পি আর এর একটা মান পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, তাই না, তাহলে এই মানটা আমি এখানে পি আর এর জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে পি আর এর জায়গায় আমি বসিয়ে দেবো কত, 4 2 0 0 0 0 ইন্টু এটা কত হবে 200 প্লাস আর বাই 10,000, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 8652। এখানে দেখো 1 2 3 4, 1 2 3 4 এটা কাটলো। বা আমি লিখতে পারি 200 প্লাস আর ইকুয়াল টু, এখানে 42 আছে, তাহলে এদের গুণ আছে, তাহলে আসলে ভাগ হয়ে যাবে 8652 বাই 42, ঠিক আছে। 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 2 1 2, 2 4 8, 2 3 6, 2 দুগুণে 4, 1 2 6 12, ঠিক আছে, এটা হলো। এরপর দেখো 3 দিয়ে যায় কিনা আমি দেখে নিচ্ছি একটু, 6 2 8, 8 4 12, 3 15, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম তোমরা জানো, যে এখানে যতগুলো অঙ্ক আছে সব যোগ করবো, সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরোটা 3 দিয়ে যাবে, এটা যাচ্ছে দেখো 15 হচ্ছে মানে 3 দিয়ে যাবে, তাহলে পুরোটাও 3 দিয়ে যাবে, এটাও 3 7 21 হয়, এটা 3 1 3 1 হলো, 3 4 12 1, 3 4 12, 3 2 6, এটা হলো। এবার 7 দিয়ে এটা করছি, 7 7 2 14, 42 হলো, 0 6 7 42, ঠিক আছে। বা এখানে আমি লিখবো যে 200 প্লাস আর সমানই হচ্ছে তোমার 206, বা আর সমান 206 মাইনাস 200, ঠিক আছে, সমান হচ্ছে 6%, অর্থাৎ সুদের হার আমরা পেয়ে গেছি কত না 6%, ঠিক আছে। এইখানটায় দেখো এখানে লেখা আছে, এই যে আমি পিআর এর জায়গায় লিখলাম 4,20,000, এটা তোমরা এখানে লিখে দেবে যে 1 থেকে পাই, ঠিক আছে, এখানটা লিখে দেবে 1 থেকে পাই। এরপর আমরা 1 নম্বর সমীকরণ থেকে পি এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে লিখবো এখানে যে 1 নম্বর সমীকরণ থেকে পাই আমার 1 নম্বর ছিল পি আর সমান 4,20,000, তাই তো, এটা ছিল। বা আর এর মান তো আমি জানি, বা পি সমান আমি লিখতে পারি 4,20,000 বাই আর সমান কত হবে, 4,20,000 বাই আর এর মান বেরিয়েছে 6, 6 7 42, ঠিক আছে, 70,000। অতএব আমাদের কি পেলাম, মূলধন সমান পেলাম 70,000 টাকা, ঠিক আছে, আর সুদের হার কত পেলাম,
সুদের হার সমান 6%। এটা হলো আমাদের 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, যদি 4 নম্বর অঙ্কটাতে বলছে যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখায় যে r + 1 তার হোল স্কয়ার বাই r = b² বাই ac। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কটা কিভাবে করব দেখো, এখানে আছে আমার সমীকরণটা, ঠিক আছে, ax² + bx + c = 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এই যে দুটো বীজ, সেই বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r। তাহলে আমি ধরিলাম বীজ দুটি হলো, একটা ধরছি আলফা আর একটা ধরছি আর আলফা। যেহেতু 1:r আছে, তাহলে একটা আলফা ধরলাম আর একটা ধরছি আর আলফা, ঠিক আছে। অতএব বীজদ্বয়ের সমষ্টি, অতএব আলফা প্লাস আর আলফা, বীজদ্বয়ের সমষ্টি কি হয় না -b/a হয়, তাই না। এটা হলো, বা এখানে হবে তোমার আলফা যদি কমন নিই আমরা, কি হবে 1 + r, ঠিক আছে। এটা হবে সমান কত হচ্ছে -b/a, বা আলফা সমান -b/a বাই 1 + r, ঠিক আছে। বা এটাকে বর্গ করে দিচ্ছি, বা আলফা স্কয়ার সমান, এটা কি হয়ে যাবে তাহলে -√b² হয়ে যাবে, এটা হয়ে যাবে a² × 1 + r তার হোল স্কয়ার। এটা আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। আবার দেখো বীজ দুটির গুণফল সমান কি হয় না, বীজ দুটির গুণফল সমান c/a হয়। অতএব আবার বীজ দুটির গুণফল মানে আলফা × r আলফা সমানই হবে তোমার c/a, বা এখানে দেখো r আলফা স্কয়ার সমান কি হবে c/a, বা আলফা স্কয়ার সমান হয়ে যাবে এটা c/ra, তাই না, বা ar। এটা হলো। এরপর দেখো এটা আমি 2 নম্বর দিলাম। এরপর দেখো 1 নম্বরেও আলফা স্কয়ার সমান এটা পেয়েছি, 2 নম্বরে আলফা স্কয়ার সমান এটা পেয়েছি, অর্থাৎ দুটোই আলফা স্কয়ারের মান। তাহলে দুটোই যদি আলফা স্কয়ার, এটাও আলফা স্কয়ার এটাও আলফা স্কয়ার, তাহলে দুটো আলফা স্কয়ারের মান মানে দুটোই সমান হবে, অর্থাৎ এটাও যা হবে এটাও তাই হবে, অর্থাৎ এটার সমান এটা, ঠিক আছে। এটা লিখব 1 ও 2 তুলনা করে পায় কি পাবো না, এখানে দেখো b² বাই a² × 1 + r তার হোল স্কয়ার সমান কি আছে না c/ra। এটা হবে, বা এখানে দেখো একটা কেটে গেল, তাই না। বা এটাকে আমরা লিখতে পারি, দেখো যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, বা গুণ না করেও যদি আমি এভাবে লিখি b² বাই, এটাকে এখানে নিয়ে আসছে, সিটাকে নিয়ে আসছে, তাহলে এসি হয়ে যাবে, এসিটা এখানে হলে এসি হয়ে যাবে, সমান এটা এখানে চলে আসছে কত হচ্ছে 1 + r তার হোল স্কয়ার বাই r, ঠিক আছে। দেখো আমার এটা প্রমাণ হয়ে গেছে। বা এটাকে আমি লিখতে পারি 1 + r টাকে r + 1 লেখা যেতেই পারে, তার হোল স্কয়ার বাই r সমানে এটা দেখো কত হচ্ছে b² বাই ac। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, ঠিক আছে। এখানে 5 অঙ্কটাতে কি বলছে দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। দেখো এই একটা উপপাদ্য আছে, যেটা তোমাদের 33 নম্বর উপপাদ্য, ঠিক আছে। এটা তোমাদের পেজ নম্বর 60 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা, এটা তোমাদের টেক্সট বইয়ের। তা কিভাবে হচ্ছে দেখো সেটা আমি আগে বলছি, তারপরে আমি কিভাবে লিখতে হবে বলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ধরো এটা হচ্ছে একটা অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবার জ্যা নয় এরূপ কোনো একটা, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কি বৃত্তের কেন্দ্রগামী, ধরো অকেন্দ্রীয় বৃত্ত, এই কেন্দ্রগামী একটা সরলরেখা, ধরো এটা, ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে এবি একটা জ্যা,
আর এটা ও কেন্দ্রবিন্দু, ঠিক আছে। আর এখানে একটা বিন্দু আমি ধরলাম সি, অর্থাৎ এই যে কেন্দ্রগামী যে সরলরেখা এবি কে এই সি বিন্দুতে, ঠিক আছে, এই সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই এসি সমানই হবে বিসি। এটা যদি হয় তাহলে আমি কি করব, আমাকে প্রমাণ করতে হবে যে ওসিটা হচ্ছে এবি এর উপর লম্ব হবে, ঠিক আছে। তাহলে ওসি এবি এর উপর লম্ব, এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, আমি দেখো এই ও এ আর ও বি আমি একটা অঙ্কন করে নিচ্ছি, এগুলো যোগ করে নিচ্ছি, ঠিক আছে। এটা যোগ করার জন্য দেখো আমি দুটো ত্রিভুজ পেলাম, তাই না, দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এ ও বি সি আর একটা হচ্ছে বি ও সি। এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম দেখাই তাহলেই কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে অনেকটা। দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম যদি দেখায় তাহলে আমি বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হয়ে গেল। আবার দেখো এই যে দুটো কোণ যদি সমান হয়, এরা আবার দেখো এ বি এর উপর ও সি দণ্ডায়মান হওয়ার ফলেই সমান হয়েছে, তাই না। তাহলে এ বি এর উপর ও সি দণ্ডায়মান হওয়ার ফলে যদি এটা সমান কোণ উৎপন্ন হয়, তার মানে আমরা বলতে পারি যে আমরা কি জানি না, একটা সরলরেখার উপর যদি কোনো সরলরেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর যেহেতু এটা সমান সমান বলেছে, অর্থাৎ দুটো মিলে 180 হবে, তাহলে দুটোই কত কত হবে, 90 হবে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে আমরা পেয়ে গেলাম যে ও সিটা এ বি এর উপর লম্ব আছে। দুটো সর্বসম করার জন্য আমার তিনটা শর্ত আনতে হবে। দেখো দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য আছে না, আমি দেখে নিচ্ছি। দেখো এসি সমান বিসি হবে, এটা প্রদত্ত দেওয়া আছে, কারণ ও মানে ও কেন্দ্রগামী যে সরলরেখা সেটা হচ্ছে এই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি সমান বিসি হয়। ও সি হচ্ছে কি সাধারণ বাহু, আর এখানে এও সমান বিও, এগুলো হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ তিনটা কন্ডিশন আমি পেয়ে যাচ্ছি, তাই না। অর্থাৎ এস 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 এই সর্বসমতা সূত্র অনুযায়ী আমরা দেখাতে পাচ্ছি যে ত্রিভুজ দুটি সর্বসম, তাই তো। দেখো তাহলে প্রমাণ করবে কিভাবে তোমরা। এখানে একটা আমি ত্রিভুজ আঁকলাম, সরি এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্ত। এখানে হচ্ছে একটা জ্যা, আমি ধরলাম জ্যা হচ্ছে এবি, এটা অকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, যে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে সি বিন্দুতে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো, দেখো এখানে লিখবো, প্রথমে লিখবো প্রদত্ত, মানে যেটা আমার প্রশ্নে দেওয়া আছে সেটাই লিখবো। প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে এখানে লিখবো যে ধরিলাম ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস 9, ঠিক আছে, ব্যাস 9 এরূপ কোন জ্যা হলো এবি। ব্যাস 9 এরূপ কোন জ্যা হলো এবি, ঠিক আছে। আর এবং এবি এর মধ্যবিন্দু সি, ঠিক আছে। অর্থাৎ এবি এর মধ্যবিন্দু সি মানে কি, অর্থাৎ আমরা লিখতে পারি এসি সমান বিসি। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়, যেটা লিখবো এখানে প্রামাণ্য বিষয়, ঠিক আছে, বা প্রামাণ্য না, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, ওসি লম্ব এবি, অর্থাৎ ওসি জ্যা এবি এর উপর লম্ব, ঠিক আছে। এটা লিখলেই হবে ওসি এবি এর উপর লম্ব, বা ওসি লম্ব এবি, অর্থাৎ ওসি হচ্ছে এবি জ্যা এর উপর লম্ব। এর জন্য আমরা কিছু একটা অঙ্কন করব, ঠিক আছে। অঙ্কন কি অঙ্কন করব না, এখানে আমরা ও এ আর ও বি যুক্ত করব, ঠিক আছে। তাহলে এখানে লিখব ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম, ঠিক আছে, বা যোগ করলাম।
তাহলে এটা যদি যুক্ত করা হয়, ঠিক আছে, এরপরে প্রমাণে আসো। তাহলে প্রমাণ কি হবে, এখানে দেখো এটা অঙ্কন করার ফলে দুটো ত্রিভুজ পেয়েছি আমরা, তাই না? ত্রিভুজ ওএসি আর ত্রিভুজ হচ্ছে ওবিসি। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ ওএসি এবং ত্রিভুজ ওবিসি থেকে পাই কি পাবো, দেখো আমরা এখানে ওই সমান ওবি পাবো, সরি ও এ সমান ওবি পাবো, তাই না? তাহলে এখানে ও এ সমান ওবি, আগে আমি এগুলো বললাম। তাহলে এটা কি হবে, ও এটা কেন হচ্ছে না, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ওবি দৈর্ঘ্য সমান একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর কি পাবো না, এসি সমান বিসি পাবো, এটা দেওয়া আছে আমার প্রদত্ত, ঠিক আছে। আর ওসি হচ্ছে তোমার সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে এটা সাধারণ বাহু হলো। আর এটা যদি হয় দেখো, তার মানে আমি কি করব, অতএব ত্রিভুজ ও এসি সর্বসম ত্রিভুজ ওবিসি, তাই না? এটা পেলাম। এবার দুটো যদি সর্বসম হয়, অতএব আমি লিখতে পারি কোণ ওসিএ সমান হচ্ছে কোণ ওসিবি। কেন না, এটা হচ্ছে তোমার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখানে সর্বসমতাটা কিসে পেলাম, কোন শর্তে, সেটা লিখে দেবে তোমরা। হ্যাঁ, তিনটা বাহু 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 বা এস এস এ সর্বসমতা সূত্র অনুযায়ী, সর্বসমতা সূত্র অনুযায়ী এটা লিখবে। হ্যাঁ, এরপরে দেখো এটা পেলাম আমি। আবার দেখো ওসিএ আর ওসিবি কি হয়েছে না, একটা সরলরেখার উপর দণ্ডায়মান হওয়ার ফলে উৎপন্ন হয়েছে দুটো কোণ, তাই না? এরপর লিখবো, এরপর দেখো একটা সরলরেখার উপর যদি আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, তাহলে সন্নিহিত কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। অতএব আমরা লিখব যেহেতু এ বি সরল রেখার উপর বা এ বি জ্যায়ের উপর ওসি দণ্ডায়মান হওয়ার ফলে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছে, অতএব আমরা বলতে পারি কোণ ওসিএ সমান হচ্ছে কোণ ওসিবি সমানই হবে 90 ডিগ্রি। আর এটা যদি 90 ডিগ্রি হয়, অতএব আমরা বলতে পারি যে ওসি লম্ব এ বি, ঠিক আছে। এটা আমার প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আজকে লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, 6টা। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? দেখো খুব ওজন, মানে খুব সহজ অঙ্কটা এটা, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টারটা করার সময় বলে দিয়েছিলাম যে এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি লিখব না, ধরি চোঙটির কি বলেছে, দেখো চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাসার্ধটা ধরে নেব, ব্যাসার্ধ যা হবে উচ্চতাটা তার দ্বিগুণ হবে। তার মানে এখানে লিখবো ধরি চোঙটির ব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার, ঠিক আছে। অতএব চোঙটির উচ্চতা এই সমান কি হবে না 2 ডেসিমিটার হবে, দ্বিগুণ বলেছে উচ্চতা, ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, তাই না? অতএব চোঙটির আয়তন কত হবে? চোঙের আয়তনের সূত্র কি? চোঙটির আয়তন সূত্র কি না পাই আর স্কয়ার এইচ, তাই তো। সমান কত হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু 2r, এইচ এর মান সমান হচ্ছে তোমার 2 পাই আর কিউব
ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে। এরপর বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। লিখো তাহলে, উচ্চতায় 6 গুণ হলে, উচ্চতা 6 গুণ হলে আয়তন হতো কত? উচ্চতা 6 গুণ হলে আয়তন হতো কত না, এখানে দেখো 2 আর ছিল দ্বিগুণের জন্য, তাহলে এখানে হবে 6 হবে। তাহলে আয়তন হতো পাই আর স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে তোমার 6 গুণ মানে 6 আর। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 6 আর হবে, সমান কত হচ্ছে 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ঠিক আছে, অর্থাৎ শর্তানুসারে এটা সমানই তোমার 539। ঠিক আছে, তাহলে লিখব শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, তাই তো 2 পাই আর কিউব সমান হচ্ছে 539, বা 4 পাই আর কিউব সমান হচ্ছে 539, বা 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু এখানে তো 6 পাই থেকে 2 পাই বাদ দিলাম, তাহলে 4 হলো, 4 পাই আর কিউব সমান 539, তাহলে 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর কিউব সমান হচ্ছে 539। ঠিক আছে, বা আর কিউব সমান কত হবে? তাহলে এখানে দেখো 539 হয়ে যাবে, আর এদিকে দেখো গুণ আছে, তার মানে এটা ভাগ হয়ে যাবে দেখলে, তাহলে এটা 1/4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 7/22। ঠিক আছে, এরপরে কাটাকুটি করো, দেখো এটাকে আমি 11 দিয়ে কাটছি, তাহলে 11 দুগুণে 22, এটা দেখো 4 11 44, 4 করলে 13 9 9 11 99। ঠিক আছে, এটা হলো। বা এখানে আমি লিখতে পারি আর কিউব সমান, এটা দেখো 7 গুণিত 7 গুণিত 7, আর এটা আমি লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2, বা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আর কিউব সমান কত 7/2 তার হোল কিউব। অতএব আর সমান কত হবে 7/2। ঠিক আছে, কি বলেছে চোঙটির উচ্চতা কত, এটা আমার চোঙটির ব্যাসার্ধ আর উচ্চতা তার দ্বিগুণ হবে, অতএব চোঙটির উচ্চতা সমান, চোঙটির উচ্চতা সমান কত হবে 2r, তাহলে 2 গুণিত 7/2 সমান হচ্ছে 7 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা